মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের টপিক কি হতে চলছে। তোমরা যারা সামনে জেআরবিটি পরীক্ষায় বসবে, এছাড়া স্কুলে রয়েছো অথবা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমার জন্য রয়েছে সুখবর। সেই সুখবরটি হলো এটাই যে আজকের ক্লাসটা হবে প্রিপোজিশনের উপর। প্রিপোজিশন দেখো, খুবই সিম্পল একটা টপিক, কিন্তু তোমরা এটা নিয়ে ভয়ে আতঙ্কে থাকো। তোমাদের সেই ভয় আতঙ্ক দূর করার জন্য নিয়ে এসেছি প্রিপোজিশনের খুব সহজ সরলভাবে একটি ক্লাস। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকের টপিক প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন মানে হলো, প্রি মানে হলো আগে, পজিশন মানে হলো অবস্থান। প্রি মানে হলো আগে, পজিশন মানে হলো অবস্থান। মানে আগে বসে কোনো একটা শব্দ কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ওই সেন্টেন্সের নাউন অথবা প্রনাউন অথবা নাউন বা প্রনাউনের মতো এমন কোনো অবজেক্টের আগে সে বসবে। আগে বসে ওই বাক্যটাকে অর্থাৎ ওই সেন্টেন্সটাকে সুন্দর রূপ ধারণ করে দেবে, সেই হলো প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছো। প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। সে কোনো সেন্টেন্সের নাউন বা প্রনাউন অথবা নাউন বা প্রনাউনের মতো কোনো অবজেক্টের আগে সে বসবে, বসে সেই সেন্টেন্সটাকে একটা সুন্দর সুগঠিত রূপ দেবে, সেই হলো প্রিপোজিশন। তো দেখো, এই যে প্রিপোজিশন বলি আমরা, অ্যাকচুয়ালি অর্থে প্রিপোজিশন মানে হলো অলংকার। তোমরা যখন সাজুগুজু করো তখন তোমাদের দেখতে যতটা সুন্দর লাগে, তেমনই কোনো সেন্টেন্সের মধ্যে যখন তাকে বসিয়ে দেওয়া হয়, সেই সেন্টেন্সটাও সেই সুন্দরভাবে সেজে ওঠে। দেখো, এই প্রিপোজিশনকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। 4 টাইপস অফ প্রিপোজিশনস। ঠিক আছে, এই প্রিপোজিশনকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। মানেটা কি দেখো তো। সিম্পল প্রিপোজিশন মানে কি? সিম্পল প্রিপোজিশন মানে হলো শুধু একটি ওয়ার্ড এখানে ইউজ করো। বলতে কি স্যার? বাই একটি ওয়ার্ড, ইন, টু, ফর, দেম, থ্রো, অন, এই যে অফ, এই যে একটা ওয়ার্ড আমরা ইউজ করছি, এই প্রত্যেকটা ওয়ার্ডকে বলা হয় প্রিপোজিশন, এবং তারা হলো সিম্পল প্রিপোজিশন। এরকম আরো অনেক প্রিপোজিশন আছে, তোমরা করতে করতে আস্তে আস্তে জানতে পারো। নেক্সট দেখো, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন মানে হলো এখানে দুটি শব্দ, দুটি ওয়ার্ড একসাথে লেগে থাকবে। যেমন ইনটু, দেখো ইনও তো একটা প্রিপোজিশন হয়, টু একটা প্রিপোজিশন হয়। ইনটু একসাথে হয়েছে, তাহলে ইনটু হলো একটি কম্পাউন্ড প্রিপোজিশন। উইদাউট, উইথ একটা প্রিপোজিশন, আউট একটা প্রিপোজিশন, একসাথে মিলে হয় উইদাউট। ইনসাইড, আপন, আপ আর অন। দেখো এখানে দুটো ওয়ার্ড একসাথে মিলে একটা প্রিপোজিশন গঠন করেছে, তাই তাদেরকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। নেক্সট, কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশন মানে হলো এটাকে বলা হয় ফ্রেজেস, অর্থাৎ শব্দগুচ্ছ। অনেকগুলি শব্দ একসাথে যুক্ত হয়ে এখানে একটা প্রিপোজিশন গঠন করবে। যেমন ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ইন ফ্রন্ট অফ অনেকগুলি শব্দ একসাথে মিলে একটা শব্দগুচ্ছ বলে আমরা
যেটা এটা প্রিপোজিশন হিসাবে কাজ করবে। যেমন অন বিহাফ অফ, ইন লাই অফ, এই দেখো এই সবগুলি হলো একটা প্রিপোজিশন এবং সেগুলি হলো কমপ্লেক্স প্রিপোজিশন। নেক্সট 4 নম্বর যে প্রিপোজিশন রয়েছে সে হলো ডিসগাইজড প্রিপোজিশন। এই ডিসগাইজড প্রিপোজিশন শব্দটা হলো ছদ্মবেশী। সে ছদ্মবেশী থাকবে, যাকে আমরা সহজে দেখতে পাবো না কিন্তু বুঝতে পারবো। যেমন দেখো, যদি আমরা বলি হি ওয়ান্ট এ হান্টিং, এখানে এই যে এ আছে, এর জায়গাতে যদি আমি অন বসাই তাহলে এই সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর জায়গাতে আমি অনও বসাতে পারি। তাহলে এই যে অন প্রিপোজিশনটা এখানে বসতে পারে, কিন্তু এই সেন্টেন্স লেখার সময় এখানে আমি বসাইনি, কি বসিয়েছি? এ বসিয়েছি। তাহলে সেখানে সে ছিল কিন্তু তাকে দেখা যাচ্ছে না, সে নেই। ওই ধরনের প্রিপোজিশনকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। নেক্সট, হি ওয়াক আপ এট 7 o'clock। এই যে 7 o'clock লেখা আছে, 2 o'clock মানে হলো অফ। এখানে আমরা অফ ইউজ করতে পারি যে হি ওয়াক আপ এট 7 o'clock। এই ক্ষেত্রেও এখানে উ রয়েছে কিন্তু এখানে অফ বসানো যায়। যেহেতু অফ বসানো যায় কিন্তু এখানে নেই, তাহলে এই প্রিপোজিশনটা হলো ডিসগাইজড প্রিপোজিশন, অর্থাৎ ছদ্মবেশী প্রিপোজিশন। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু ক্লিয়ার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে এতটুকু কমপ্লিট হয়েছে কিনা। এবং যারা যারা এখনো তোমরা খাতা কলম নিয়ে বসোনি, তোমাদের বলবো খাতা কলম নিয়ে বসো এবং প্রত্যেকটা পার্ট তোমরা সুন্দর করে নোট করে নাও, তাহলে তোমরা পরবর্তী সময় এই নোটটা দেখে পড়তে পারো। নেক্সট হলো মনে রাখতে হবে যে প্রিপোজিশন কোনো নাউন, প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের মতো কোনো অবজেক্টের আগে বসে। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন। নাম্বার 2, প্রিপোজিশনের পরে কখনো ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন এইগুলি বসবে না। প্রিপোজিশনের পরে কখনো ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এইগুলি বসবে না। ক্লিয়ার? নেক্সট, অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা আমরা যখন কোনো সেন্টেন্স ইউজ করি বা সেন্টেন্স লিখি, লিখতে লিখতে পড়তে পড়তে আমাদের এটা মুখস্থ হয়ে যায়। কারণ প্রিপোজিশনে এতগুলি রুলস রয়েছে, এতগুলি পার্ট রয়েছে, তোমরা ওই রুলস আর পার্ট মনে রেখে রেখে তোমরা সবগুলি সলভ করে দেবে, সেটা ঠিক সেইভাবে পসিবল হয়ে ওঠে না। তাই প্রিপোজিশন ইউজটা বিশেষ করে আমরা সেন্টেন্স লিখতে লিখতে পড়তে পড়তেই শিখতে হয়। তারপরেও যে ইম্পর্টেন্ট নোটগুলি রয়েছে এগুলি আমি তোমাদেরকে এই ক্লাসে আলোচনা করে দেব। যেমন দেখো, ইউজ অফ এট। এট যে প্রিপোজিশনটা রয়েছে সেই এট প্রিপোজিশনটা আমরা কখন ইউজ করব? ফার্স্ট, ছোট স্থান, কোনো একটা ছোট স্থান বোঝাতে গেলে আমরা এই এট প্রিপোজিশনটা ইউজ করে থাকব। যেমন যদি বলি নাও হি ইজ অ্যাট হোম। নাও হি ইজ অ্যাট হোম মানে কি? এখন সে হোমে আছে। তাহলে হে হোম ছোট্ট একটা জায়গা, সে কোথায় আছে? হোমের মধ্যে আছে। এই ছোট কোনো জায়গা বোঝানোর জন্য এখানে অ্যাট ইউজ করা হয়। এটা হলো ছোট কোনো স্থান বা জায়গা বোঝানোর ক্ষেত্রে। নেক্সট, ঘড়ির সময় বোঝাতে। ঘড়ির সময় বোঝাতে এটা ইউজ করা হয়। যেমন দেখো, যদি বলি হি ওয়াক আপ এট 7 o'clock, তাহলে সে কখন উঠেছে? সে 7 o'clock
7টার সময়, 7 যে 7 একটা ঘড়ির সময়, এরকম ঘড়ির কোনো সময় বোঝানোর জন্য আমরা এট ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, কোনো স্থানের কাছে বোঝাতে গিয়ে, কোনো স্থানের কাছে বোঝাতে গিয়ে, যেমন যদি আমরা বলে থাকি যে she reached at the balcony when I beckoned, মানে সে ব্যালকনিতে এসছে যখন আমি তাকে ইশারা করেছিলাম। দেখো, সাপোজ আমি একটা জায়গায় দাঁড়িয়ে কাউকে ইশারা করলাম যে এই সাইডে আসো, তাহলে দেখো জাস্ট ইশারা দিয়ে বুঝালাম যে এটা কর্নারে আসার জন্য। এক্ষেত্রে কি হলো, কোনো স্থানের কাছে কি বললাম যে এই স্থানটার কাছে তুমি এসে দাঁড়াও। তাহলে এরকম কোনো সেন্টেন্স হয়ে থাকলে তাহলে ওইখানে আমরা এটটাকে ইউজ করব। ক্লিয়ার? এই 3টা পয়েন্ট ভালো করে মনে রাখবে। কোনো ছোট স্থানের কাছে বোঝাতে গেলে অ্যাট ইউজ করা হয়। ঘরের কোনো সময় বোঝানোর সময় আমরা অ্যাট ইউজ করে থাকবো। কোনো স্থানের কাছে বোঝানোর সময় আমরা অ্যাট ইউজ করে থাকবো। ক্লিয়ার? নেক্সট, ইউজ অফ ইন। ইন কখন আমরা ইউজ করব? দেখো, ইন ইউজ করা হলো 4টি নিয়ম। কোনো স্থান বোঝাতে, দেখো এটাকে স্থান, এখানেও স্থান ছিল, কিন্তু এটা ছিল কোনো ছোট একটা স্থান, যেটা হোম বলেছিলাম, ছোট্ট একটা স্থান বোঝানো হয়েছে পার্টিকুলার। কিন্তু ইন ইউজ হবে, ইনটা ইউজ করা হবে কোনো স্থানকে বোঝানোর সময়। যেমন আমরা কি বলতে পারি, কোনো স্থান বলতে বুঝতে পারি আমরা হি লিভস ইন আমেরিকা। হি লিভস ইন আমেরিকা, তাহলে সে বসবাস করে কোথায়? আমেরিকাতে। ওইটা বড় একটা স্থান বোঝানো হয়েছে। ওই ক্ষেত্রে আমরা ইনকে ইউজ করব, এখানে আমরা অ্যাট ইউজ করব না। পার্থক্যটা মনে রাখবে। নেক্সট, দিনের কোনো সময় বোঝাতে। দিনের কোনো সময় বলতে কি, দেখো এখানেও কিন্তু সময় ছিল, কিন্তু এখানে ছিল কি ঘড়ির সময়, মানে 7টা বাজে, 8টা, 9টা, 10টা, এরকম কোনো সময় বোঝানোর সময় আমরা অ্যাট ইউজ করে থাকবো। কিন্তু দিনের ক্ষেত্রে দিনের কোনো সময় বোঝাতে, যেমন সকাল, বিকাল, দুপুর, রাত্রি, এরকম যদি কিছু বলে থাকি, মানে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এগুলির সময় আমরা ইউজ করব কি ইন ইউজ করব। যেমন বলতে পারি যে আই উইল মিট ইউ ইন আফটারনুন। যদি বলি আই উইল মিট ইউ ইন আফটারনুন, মানে আমি তোমার সাথে বিকেলবেলা দেখা করব। ওকে, বুঝতে পারছো? এইখানেই আমরা ইন ইউজ করে থাকবো। নেক্সট, ক্ষেত্রে বোঝাতে বলতে, ক্ষেত্রে কি, ক্ষেত্রে বলতে বোঝানো হয়, যেমন যদি বলে থাকি যে এই কাজটা আমার ক্ষেত্রে সম্ভব নয়, আমি বললাম যে এই কাজটা করা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে ক্ষেত্রে বোঝানো হয়েছে এখানে। ওইরকম কোনো সেন্টেন্স যদি আসে তাহলে সেখানে আমরা ইন ইউজ করে থাকবো। নেক্সট, নাম্বার 3, কোনো কিছুর মধ্যে বোঝাতে। কোনো একটা কিছুর মধ্যে বোঝাতে আমরা এখানে ইন ইউজ করে থাকবো। যেমন যদি বলি she is in trouble, she is in trouble, অর্থাৎ সে সমস্যার মধ্যে রয়েছে, সে সমস্যার মধ্যে রয়েছে। তাহলে এরকম মধ্যে কিছু বোঝাতে গেলে আমরা ইন ইউজ করতে পারি। এ হলো ইনের ইউজ। নেক্সট, ইউজ অফ অন। অনের ইউজ কখন আমরা করব? কোনো কিছুর উপর লেগে থাকলে, মানে যদি কোনো একটা কিছু অপর কোনো কিছুর উপর লেগে থাকে তখন সেখানে আমরা অন ইউজ করব। যেমন যদি বলি, দেখো উপর যে শব্দটা, বাংলা যেটা উপর বলি, সে উপরটাকে কিন্তু আমরা অনও বলতে পারি, অবারও বলতে পারি। অবারের অর্থ হয় উপর, অন হয় উপর, অ্যাবাভ সেটাও কিন্তু উপর। কিন্তু ডিফারেন্সটা বুঝবে, অন ইউজ হবে তখন যখন কোনো একটা বস্তু অপর একটি বস্তুর উপরে কিন্তু
লেগে থাকবে, টাচে থাকবে, তখন সেটাকে বলা হয় অন। যেমন বললাম যে এই যে পেপারটা আছে, এই পেপারটার যে উপরে আমার এই মার্কারটা রয়েছে, এখানে আমরা অন ইউজ করব না, কারণ কি টাচে নেই। যেইমাত্র আমি রেখে দিলাম, যদি বলি যে এই পেপারটার উপর মার্কারটা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে যে উপর ইউজ করেছি আমরা, তখন হবে কি অন, মানে টাচে আছে, টাচে থাকলে হবে অন। ক্লিয়ার? আর যখন টাচে থাকবে না, তার থেকে এরকম উপর থাকবে, তখন সেটাকে বলবো আমরা অ্যাভাব, উপরে। ওকে? আর ওভার যেটা বললাম, ওভারও তো উপর হয়। ওভার কখন হবে? যখন রানিংয়ে থাকবে, তখন করাবো এটা যখন তার উপর দিয়ে লাফ দিয়ে যাবে। ঠিক আছে? মানে একটা বিড়াল টেবিলের উপর লাফ দিয়ে গেল, তো রানিংয়ে রয়েছে, উপর দিয়ে গেল, সেখানে হয় ওভার। আর একটা পাখা আমাদের মাথার উপরে ঘুরছে, ওইটা আমাদের টাচিং নেই কিন্তু উপরে আছে, সেখানে ইউজ হবে অ্যাভাব। এবং এই পেজের উপর এই মার্কারটা রয়েছে, টাচিংয়ে রয়েছে, সেটা হলো অন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, সপ্তাহের দিনের নাম বোঝানোর সময়, মানে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই যে 7টা নাম আছে, ওই সপ্তাহের কোনো নাম বোঝানোর সময় ওই নামের আগে সবসময় অন বলি। ক্লিয়ার? দেখো, যদি আমরা বলে থাকি যে বিশেষ অনুষ্ঠানের পূর্বে, বিশেষ কোনো অনুষ্ঠান বোঝানোর সময় সেই অনুষ্ঠানের পূর্বে আমরা অন বসিয়ে থাকব। বিশেষ কোনো অনুষ্ঠানের পূর্বে আমরা অন বসাবো। যেমন যদি আমি বলি যে আই উইল ডিনোট সামথিং অন দুর্গা পূজা, আই উইল ডিনোট সামথিং অন দুর্গা পূজা বা ঈদ, এরকম কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো অনুষ্ঠান যখন বোঝাবো আমরা, তখন ওই অনুষ্ঠানের আগে আমরা অনটাকে ইউজ করব। এ হলো আজকের ক্লাসের 3টা টপিক, যে ইউজ অফ এট, ইউজ অফ ইন, ইউজ অফ অন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই 3টা টপিকের এক্সাম্পলগুলি দেখব, যে কোথায় আমরা কোনটা ইউজ করতে পারি। তো চলো দেখা যাক। তো চলো দেখে নিই আমরা এট, ইন এবং অনের ইউজগুলি। ফার্স্ট দেখো, নাও হি ইজ হোম। এখন সে কোথায় আছে? হোমে আছে। তাহলে একটা স্থান বোঝানো হয়েছে, কিন্তু দেখো হোম ছোট্ট একটা নির্দিষ্ট স্থান, ওই ক্ষেত্রে কি ইউজ হয় তোমরা দেখে নাও, বলো কমেন্টে যে ছোট্ট কোনো স্থানের সময় কি ইউজ হয়, বলো। ছোট কোনো স্থানের সময় ইউজ হয় এট। নাও হি ইজ এট হোম। নেক্সট, ইট ইজ নাও ড্যাশ 7 o'clock। যদি ঘড়ির কোনো সময় বোঝানো হয়, তখন আমরা কি ইউজ করব বলেছিলাম, তোমরা জানো যে ঘড়ির কোনো সময় ইউজ করা হলে তখন তার আগে এট বসে। নেক্সট, she reached dash the balcony when I beckoned। মানে সে বেলকনিতে গিয়ে পৌঁছেছিল যখন আমি তাকে ইশারা দিয়েছিলাম। তাহলে দেখো, সে যে জায়গায় গিয়ে পৌঁছলো সেটা কি নির্দিষ্ট ছোট একটা কর্নার বা জায়গা। তাহলে এরকম ছোট কোনো জায়গা বা কর্নার বোঝানোর জন্য এখানে আমরা এট ইউজ করতে পারি। নেক্সট, উই মিট ড্যাশ দ্য পার্ক। আমরা দেখা করেছিলাম পার্কে। তাহলে এক্ষেত্রে পার্কও কি, সে কি বিশাল বড় জায়গা নাকি ক্ষুদ্র কোনো একটা জায়গা? যেহেতু পার্ক ক্ষুদ্র একটা জায়গা, এক্ষেত্রেও এট ইউজ করা হবে। উই মিট এট দ্য পার্ক। নেক্সট, সে, তো হিজ মানে হি ইজ
স্টেইং ড্যাশ এ হোটেল, সে হোটেলে স্টে করছে। তাহলে সে কোথায় আছে এখন? হোটেলের মধ্যে। হোটেল হলো পার্টিকুলার কোনো একটা ছোট জায়গা। যেহেতু পার্টিকুলার কোনো ছোট জায়গা, এক্ষেত্রে আমরা ইউজ করব এট। শি লিভস ড্যাশ ইন্ডিয়া। দেখো, হি ইজ স্টেইং এ হোটেল, এটা জায়গা ছিল, এটাও তো কি জায়গা, কিন্তু হোটেল হলো ক্ষুদ্র পরিসর, এক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করেছি। কিন্তু ইন্ডিয়া হলো বিশাল একটা জায়গা, তাহলে বড় কোনো পার্টিকুলার জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ না করে কি ইউজ করব? ইন ইউজ করব। শি লিভস ইন ইন্ডিয়া। নেক্সট, দ্য বুক ইজ ড্যাশ মাই ব্যাগ, মানে এই বইটা আমার ব্যাগের মধ্যে। দেখো, ব্যাগের মধ্যে অর্থাৎ ব্যাগের ভিতরে, যেহেতু ব্যাগের মধ্যে রয়েছে তাহলে কি বলেছিলাম? মধ্যে বোঝানোর জন্য আমরা ইন ইউজ করে থাকি, তাহলে এখানে হবে ইন। দ্য বুক ইজ ইন মাই ব্যাগ। নেক্সট, আই ফাউন্ড দ্য ওয়ালেট ড্যাশ মাই কার, আমি আমার মানিব্যাগটি কোথায় পেয়েছি? ওয়ালেটটা আমার গাড়ির ভেতরে পেয়েছি। গাড়ির ভেতরে পেয়েছি মানে গাড়ির মধ্যে পেয়েছি, যেহেতু গাড়ির মধ্যে পেয়েছি তাহলে সেখানে হবে কি? ইন। নেক্সট, আই উইল মিট ইউ ড্যাশ আফটারনুন, আমি তোমার সাথে আফটারনুনে দেখা করব। তাহলে বলো যে কোনো দিনের কোনো সময় বোঝানোর সময় আমরা কি ইউজ করে থাকি? কি বলেছিলাম? দিনের কোনো সময় বোঝানোর জন্য আমরা এখানে ইন ব্যবহার করে থাকি, তাহলে এখানে হবে ইন। আই উইল মিট ইউ ইন আফটারনুন। নেক্সট, আই উইল ভিজিট ইউ ড্যাশ ওয়েডনেসডে। আবার দেখো, আগেটা কি ছিল? আফটারনুন, মানে দিনের কোনো একটা সময়, আর এখানে হলো ডাইরেক্ট কোনো দিন, ওয়েডনেসডে বলেছে। তাহলে কি বলেছিলাম? সপ্তাহের কোনো দিনকে যখন বোঝাবো আমরা, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করব অন, ও এন্ড অন। নেক্সট, হিজ বার্থডে ইজ ড্যাশ মার্চ 27, মানে তার জন্মদিন কবে? মার্চের 27 তারিখ। এক্ষেত্রে তো কোনো মাসের নাম বোঝানো হয়েছে, কোনো সপ্তাহের নাম বা কোনো মাসের নাম বোঝানোর ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমরা অন ইউজ করে থাকি, তাহলে সেখানে হবে অন। নেক্সট, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখা আছে। তাহলে এক্ষেত্রে উপরে বলতে আমরা কি ইউজ করব? বই তো আর টেবিলের উপরে বলতে ঝুলে থাকে না, সে টেবিলের উপরে টাচিংয়ে থাকে। যেহেতু টাচে থাকার কারণে এখানে ইউজ করাবো আমরা অন ইউজ করবো এখানে। নেক্সট, হি রোট হিজ নেম ড্যাশ দ্য পেপার, হি কি করেছে? রোট, লিখেছে। কার নাম? তার নাম পেপারের মধ্যে, অর্থাৎ পেপারের উপরে। মধ্যে বলতে এখানে আমরা যখন নাম লিখি পেপারের উপরে লিখি, তাহলে পেপারের সাথে আমার নামটা লেখাটা টাচ থাকে, যেহেতু টাচে রয়েছে তাহলে হবে কি? অন। হি রোট হিজ নেম অন দ্য পেপার। নেক্সট, দ্য পিকচার ইজ হ্যাং ড্যাশ দ্য ওয়াল, পিকচারটা যে ছবি, যে আমরা ছবি ঝুলে রাখি, ছবি তো এমন হয় যে আমরা আমাদের ঘরের যে ছাদ বা সিলিং রয়েছে ওখান থেকে আমরা উপর দিয়ে সুতো দিয়ে ঝুলে রাখি, এরকম কি হয়? ছবি হয় না। আমরা কি করি? কোনো একটা দেওয়ালের মধ্যে আমরা টাচ করে লাগিয়ে রাখি, এটাকে আমরা কি বলি? যে দেওয়ালে ঝুলে দিয়েছে, দ্যাট মিনস দেওয়ালের সাথে টাচ অবস্থা রয়েছে, এভাবে তো ছবি লাগাই, তাই না? তাহলে এখানে বলেছে দ্য পিকচার ইজ হ্যাং ড্যাশ দ্য ওয়াল, এটা হবে অন দ্য ওয়াল, মানে ওয়ালের উপর ছবিটা ঝুলে আছে। এই হলো অ্যাট, ইন এবং অনের ইউজ। মনে রাখবে যে আমি যা লিখেছি শুধু এটাই কি ইউজ না, আরও প্রচুর আছে। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে এক এক করে জানিয়ে দেবে। শুধু অন, এট, ইনের যে শুধু এইগুলি ইউজ তা নয়, আরও প্রচুর ইউজ আছে, তোমরা এগুলি করতে করতে আস্তে আস্তে শিখতে পারবে। আশা করি ভালো লেগেছে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।